জামালপুরের মাদারগঞ্জের গ্রামের বাড়িতে যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ। সড়ক দুর্ঘটনায় 2 জেলায় নিহত 6। এবং গতি পেয়েছে যশোর ইপিজেডের নির্মাণ কাজ, জুলাইয়ের মধ্যে প্লট বরাদ্দ। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি উজমা হাসান। দর্শক, এতক্ষণ জানিয়ে দিচ্ছিলাম নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো। এবারে বিস্তারিত। বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন তরুণ শিক্ষার্থী জামিল আহমেদ লিমন, কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেছে নির্মম এক হত্যাকাণ্ডে। আজ সকালে নিথর দেহে তিনি ফিরলেন দেশে। মায়ের কোলে নয়, কফিনে শায়িত হয়ে। তার গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার লালডোবা গ্রামে পৌঁছেছে মরদেহ। সেখানে সৃষ্টি হয়েছে এক শোকাবহ পরিবেশ। দাফনের প্রস্তুতি নিচ্ছেন স্বজনরা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সোমবার সকাল 8:47 এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছায় লিমনের মরদেহ। কার্গো গেটের সামনে তখন অপেক্ষায় থাকা স্বজনদের চোখে অশ্রু, বুকভরা শোক আর না বলা অসংখ্য প্রশ্ন। মায়ের কান্না, বাবার ভেঙে পড়া মুখ, সব মিলিয়ে এক অসহনীয় শোকের পরিবেশ। যে সন্তান একদিন পরিবারকে স্বপ্ন দেখাতো, সেই সন্তানই আজ তাদের কাছে সবচেয়ে বড় দুঃখ হয়ে ফিরেছে। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি করছিলেন জামিল আহমেদ লিমন। ভূগোল, পরিবেশ ও নীতি নিয়ে গবেষণায় ব্যস্ত এই তরুণের সামনে ছিল সম্ভাবনাময় ভবিষ্যৎ। গত 16 এপ্রিল নিখোঁজ হন লিমন। একই সময়ে নিখোঁজ হন আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। দীর্ঘ অনুসন্ধানের পর 24 এপ্রিল একটি সেতুর পাশ থেকে লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বৃষ্টির দেহাবশেষও উদ্ধার হয় স্থানীয় জলাশয় থেকে। এখন পরিবারের একটাই দাবি, এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার। পরিবার খুবই শোকাহত। আমাদের এই ক্ষতি অপূরণীয়। আমরা সবাই আশা করি ন্যায় বিচার ও জবাবদিহিতার মাধ্যমে জামিল ভাইয়া এবং বৃষ্টি আপুর আত্মার শান্তি পাবে। এই ঘটনায় অভিযুক্ত লিমনের রুমমেট হিশাম আবুঘর বেহকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আনা হয়েছে পরিকল্পিত হত্যার অভিযোগ। ঘটনার পর থেকেই লিমন বৃষ্টির হত্যাকাণ্ড ও মরদেহ ফিরিয়ে আনতে তৎপর হয় বাংলাদেশ সরকার। পরিবারকে সান্ত্বনা দিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের নাই। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের লিমনের মরদেহ আমরা দেশে ফিরে আনতে পারি। লিমনের সাথে আরও একটি মেয়ে, আমাদের বাংলাদেশের সন্তান বৃষ্টি, ও নিহত হয়েছে একটি হত্যাকাণ্ডে। বৃষ্টির মরদেহ শনাক্ত করা গেছে এবং সেটাও আমরা খুব শীঘ্রই ফেরত আনতে পারি, সেই কার্যক্রম চলছে, কাজ চলছে। স্বপ্ন দেখার অপরাধে নয়, নিরাপত্তাহীনতার বলি হয়ে যেন আর কোনো লিমনকে কফিনে ফিরতে না হয়, এই প্রত্যাশাই এখন সবার। শেখর আজাদ, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ তার গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার লালডোবা গ্রামে এই মুহূর্তে এসে পৌঁছেছে। সেখানকার এখন কি অবস্থা একটু আমরা দেখব। দর্শক, আমরা ছিলাম শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের যে মরদেহ তার গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়েছে, সেখানকার কি অবস্থা এখন বিরাজমান, তার আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা কি বলছেন সেটি জানছিলাম। চলে যাচ্ছি পরবর্তী খবরে। দেশের 2 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 6 জন, আহত হয়েছেন আরও 5 জন। তাদের মধ্যে ময়মনসিংহের মুক্তাগাছাতেই মারা গেছেন 3 নারী। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুপুর 12টার দিকে ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছা উপজেলার মনতলা সমিতি ঘর এলাকায় বালু ভর্তি একটি ট্রাকের চাপায় একটি সিএনজি অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার 3 নারী সহ 4 জন নিহত, আরও 2 যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভোর 5টার দিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় ট্রাক পিকআপ ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে 2 জন নিহত ও
দুজন আহত হন। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরীফ জানান, সেতুমুখী একটি ট্রাক রাবনা ফ্লাইওভারের উপরে পিকআপ ভ্যানটিকে ওভারটেক করার সময় সংঘর্ষ হয়। ঘটনাস্থলে পিকআপ ভ্যানের 2 যাত্রীর মৃত্যু হয়। দর্শক, ময়মনসিংহের মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় 4 নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও 2 জন গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, 4 জন নারী নিহত হয়েছেন, তাদের পরিচয় সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা এবং 2 জন গুরুতর আহত অবস্থায় এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি আছেন, তাদের অবস্থা একটু জানতে চাইব। উজমা, আপনাকে একটু সংশোধনী দিয়ে রাখি। ময়মনসিংহে মুক্তাগাছায় যে সড়ক দুর্ঘটনাটি হয়েছে সেখানে 3 জন নারী নিহত হয়েছে এবং একজন যিনি সিএনজি চালক তিনি নিহত হয়েছেন। মোট 4 জন নিহত হয়েছেন এবং 4 জন আহত হয়েছেন। এই ঘটনাটি ঘটেছে মুক্তাগাছার মনতলা নামক এলাকায়। এই যে ময়মনসিংহ থেকে একটি সিএনজি অটোরিকশা সেটি জামালপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। বিপরীত দিক থেকে একটি বালুবাহী ট্রাক সেই সিএনজি কে চাপা দেয়। সেখানে ঘটনাস্থলে 3 জন নারী নিহত হয়েছেন এবং যে সিএনজি চালক রয়েছে তাকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেছেন এবং সিএনজিতে যে আরো একজন যাত্রী ছিল তিনি গুরুতর আহত হয়েছেন এবং ট্রাকটি কিন্তু ওই যে সিএনজির যে সাথে সংঘর্ষের পর ট্রাকটি কিন্তু উল্টে যায় এবং ওই ট্রাকেরও কিন্তু যারা চালক এবং হেল্পার রয়েছে তারা আহত হয়েছেন এবং এই ঘটনায় কিন্তু প্রায় 2.5 ঘন্টা এই যে ময়মনসিংহ টাঙ্গাইল যে সড়ক রয়েছে এই সড়কে যান চলাচল বন্ধ ছিল। তারপর পুলিশ এবং স্থানীয় যারা রয়েছে তাদের সহায়তায় কিন্তু এই সড়কের যান চলাচল সেটি স্বাভাবিক হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু যারা আহত রয়েছেন তারা চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত অবস্থায় আছেন এমনটি কিন্তু চিকিৎসক যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন এবং এদেরকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা লাগতে পারে এমনটি কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন। সব মিলিয়ে উজমা, এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে এই মুক্তাগাছায় যে সড়ক দুর্ঘটনা সেটির সবশেষ খবরাখবর। সুমন, আপনাকে ধন্যবাদ। গতি পেয়েছে যশোর ইপিজেডের নির্মাণ কাজ, ভূমি উন্নয়নের কাজ শেষ। চলছে ড্রেন, সড়ক সহ আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নের কাজ। কর্তৃপক্ষের আশা, জুলাই মাসের মধ্যে শতাধিক প্লট বরাদ্দ দেওয়া যাবে। যশোর থেকে নজরুল ইসলাম মল্লিকের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2019 সালের নভেম্বর মাসে যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বিভিন্ন মৌজার প্রায় 503 একর জমি মিলে যশোর ইপিজেড প্রকল্প অনুমোদন দেয় সরকার। প্রকল্প গ্রহণের দীর্ঘ 6 বছর পর 2025 সালে শুরু হয় কাজ। গত 1 বছরে কাজের অগ্রগতি 36%। তৈরি হবে 438টি প্লট। গড়ে উঠবে দেশি বিদেশি বিনিয়োগকারীদের শিল্প প্রতিষ্ঠান। ইপিজেড চালু হলে প্রায় 1.5 লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তবে এখনও অধিগ্রহণ করা জমির অর্থ বুঝে না পাওয়ায় অভিযোগ রয়েছে ভূমি মালিকদের। জেলা প্রশাসনের দাবি, চেক বিতরণের জটিলতা কেটে গেছে। ইপিজেডে আমার জমি বাঁধেছে 4 বিঘে, 1284 আমার সিরিয়াল। তা এখনো আমার সিরিয়াল আমি পাইনি, মাঝে মাঝে খবর নেই, তা কয় কি দেরি আছে। ইপিজেড হওয়াতে আমরা খুবই খুশি। এখানে আমরা চাকরি বাকরি করে বাল বাচ্চা নিয়ে আমরা খুব ভালোভাবে চলতে পারবো। আমাদের অল্প কিছু চেক বাকি আছে, আমরা সেগুলিও অ্যাকাউন্টসকে বলেছি যে আপনারা একটু দ্রুত এটা সেবাটা দিবেন, মানুষ যাতে ভয়ানি বা ভোগান্তির শিকার না হয়। আমরা সচেতনতার সাথে কাজ করছি এবং তারাও যাতে এই আমাদের সাথে একই পেসে চলে সেজন্য কথা বলেছি। তারা অলরেডি আমাদেরকে বেশ কিছু রেসপন্ড করেছে। কর্তৃপক্ষের আশা, আগামী জুলাই মাসের মধ্যে প্রস্তুত হবে শতাধিক প্লট এবং বরাদ্দ দেওয়া যাবে। পাইল টেস্টের কাজ চলতেছে, অলরেডি কিছু কিছু টেস্ট পাইল হয়ে গেছে, এখন পাইলের কাজ চলমান। আমাদের যে টাইম দেওয়া আছে আমরা টাইমের ভিতরেই কাজগুলিকে শেষ করতে আল্লাহর রহমতে পারবো। 2026 থেকে আমরা 100 প্লটের মতো রেডি করতে পারবো আর জুলাই মাস থেকে আমরা ইনভেস্টরদের অনুকূলে বরাদ্দ দিতে পারবো। বিভিন্ন ইনভেস্টরের চাহিদা আছে এবং ওনারা যোগাযোগ করতেছে প্লট অ্যালটমেন্টের জন্য। আমরা আমাদের বিনিয়োগ উন্নয়ন শাখাকে জানিয়েছি, ওনারা আশা করি জুলাই থেকে অ্যালটমেন্ট দেওয়ার পদক্ষেপ গ্রহণ করবেন। এই প্রকল্পে ব্যয় বরাদ্দ 1678 কোটি 29 লাখ টাকা। প্রকল্পের কাজ চলতি বছরের 31 ডিসেম্বর শেষ হওয়ার কথা। তুনা জিনা তুনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।
দর্শক, দেশের খবরে এ পর্যায়ে নিয়ে নিচ্ছি বাজ স্টিল বিরতির পর আরও যা থাকছে। নাটোরে মাছ ব্যবসায়ীকে গলা কাটা হত্যায় স্ত্রী সন্তান আটক। এবং প্রতিকূল আবহাওয়া আর জ্বালানি সংকট নিয়ে ধান কাটা। বিরতির পর সবাইকে আবারও স্বাগত দেশের খবরে। সিলেটের সড়ক দুর্ঘটনায় নিহত ৮ শ্রমিকের মধ্যে ৬ জনই সুনামগঞ্জের ৩ উপজেলার বাসিন্দা। তার মধ্যে বিশম্ভরপুর উপজেলার একই পরিবারের 2 ভাইয়ের মৃত্যু হয়। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবারের সদস্যরা। বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মেহেদি হাসান। মেহেদি হাসান, ৮ জন শ্রমিকের মধ্যে ৬ জনই আসলে সড়ক দুর্ঘটনায় নিহত এবং 3 উপজেলার বাসিন্দা। তাদের কি অবস্থা, পরিবার কি বলছেন, আসলে সবকিছু মিলে একটু জানাবেন। যার ফলে কিন্তু সুনামগঞ্জের যে শ্রমিকরা আছেন তারা কিন্তু বাহিরের জেলাগুলিতে যাচ্ছেন কাজ করার জন্য। সেই হিসাবে কিন্তু গতকালকে তারা সুনামগঞ্জ থেকে এই শ্রমিকরা কিন্তু কাজের উদ্দেশ্যে রওনা নিয়েছিলেন এবং এই সুনামগঞ্জের এই গতকালকে যে সড়ক দুর্ঘটনায় কিন্তু ৮ জন মানুষ মারা গেলে 6 জন সুনামগঞ্জে, বিরাই উপজেলার 3 জন, ধনুপাশার 1 জন এবং বিশম্বরপুর উপজেলার 2 জন। আমরা সেই 2 জন নিহতের বাড়িতে আছি। আমরা যদি একটু কথা বলি আজকে এই যে নিহতের যিনি বাবা আছেন তার সাথে, আজকে গতকালকে যে আপনার ছেলে 2 জন মারা গেছেন, কখন খবর পেলেন? এবং আমি আপনার 11:30টার দিকে আমি একটু উপজেলা গেছিলাম। এরপরে আমার এই গিরগড়ে প্রতিবন্ধী ওইটা যদি নানো, আমরা তো সর্বনাশ, আমরা কে রুজি রোজগার করে খাওয়াইবি। আমার মামা মারা গেছে এই সময়। আমি মনে হচ্ছে যে আমার দুনিয়া শেষ হারাই এই পর্যন্ত। এখন আপনারা আইছেন, আমার কি হবে, স্বামী কি হয়ে বাঁচত, আমি আমার বলার কিছু নাই। যদি আপনারা কিছু সরকারে আমার সহযোগিতা করেছে আমি বাঁচতাম। শুনছিলেন আসলে নিহতের বাবা বলেছিলেন যে এই 2 জনই আসলে তার উপার্জনের একমাত্র মাধ্যমে, এই 2 জনের উপার্জন দিয়ে আসলে পুরো পরিবারটি চলে। তাদের পরিবারে প্রায় 8 জন সদস্য রয়েছেন এবং আসলে এই বিশম্বর উপজেলার যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনিও আমাদেরকে বলেছেন যে তারাও সরকারিভাবে এই পরিবারটিকে সহায়তা করার জন্য তারা উদ্যোগ নেবেন। তো এই এই দুর্ঘটনায় কিন্তু আসলে এই পুরো জেলায় সুনামগঞ্জ বিশম্বরপুর উপজেলার সাথে কিন্তু পুরো জেলায় কিন্তু শোকের মাধ্যম চলছে। তো এই ছিল আমার কাছে বিশম্বরপুর থেকে সর্বশেষ তথ্য। উদ্মা মেহেদি, আপনাকে ধন্যবাদ। নাটোরের সিংড়ায় নিজ বাড়ি থেকে রফিকুল ইসলাম রুবেল নামে এক মাছ ব্যবসায়ীর গলা কাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হত্যায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রী ও ছেলেকে আটক করেছে পুলিশ। নাটোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, সকালে ঘরের বিছানায় রফিকুল ইসলামের গলাকাটা রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিহতের স্ত্রী শিউলি বেগম ও ছেলে সাইফুদ্দিন সিদ্দিক রয়েলকে আটক করে। নিহতের সঙ্গে তারা স্ত্রী সন্তানের পারিবারিক বিরোধ চলছিল। প্রাথমিকভাবে নিহতের স্ত্রী ও ছেলে জড়িত বলে কিছু তথ্য প্রমাণ পাওয়ার দাবি করেছে পুলিশ। চালক ও শ্রমিককে মারধরের প্রতিবাদে মেহেরপুর চুয়াডাঙ্গা আন্তজেলা রুটে লোকাল বাস চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা জানান, গতকাল দুপুরে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গায় যাওয়ার পথে গোল্ডেন ট্রাভেলস নামের একটি বাস আমঝুপি এলাকায় মোটরসাইকেলকে ওভারটেক করলে 2 চালকের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় মোটরসাইকেল আরোহী রাব্বি, বাসের চালক সোহেল রানা ও সুপারভাইজারকে মারধর করেন। রোববার প্রশাসনের সঙ্গে বৈঠকের পরেও কোনো সমাধান না পাওয়ায় রাতে শ্রমিকরা পরিবহন ধর্মঘটের ডাক দেন। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে মোটর শ্রমিক নেতা জানান।
দর্শক, এই মুহূর্তে মন্ত্রী সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ব্রিফিং করছেন, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। দুইজনের সাথেই আপনারা ছেলে বাবা মা দুইজনেই ফিরে আসে, এইগুলো আপনাদেরকে শুনতে হবে। অন্যদের মতো আমি একজন সদস্য সেই কমিটি থাকবো হয়তো। আমি যদি সেই কমিটির সদস্য থাকি, আমি কমানোর পক্ষে না, আমি বাড়ানোরই আমি বাড়ানোর পক্ষে। আমৃত্যু না, পৃথিবীর বিভিন্ন দেশে আছে, আমরা কিছু কিছু জায়গায় এক্সপেরিয়েন্স যত বেশি হবে, বিশেষ করে বিচারপতিদের আমরা বেশি করে সেবা পাবো। আপনি আমেরিকাতে যে দেখেন বিচারকদের বয়সের কোনো ব্যারিয়ার নাই, সুপ্রিম কোর্টের বিচারকদের বয়সে রিটায়ারমেন্টের কোনো এজ নাই, যখন উনি ইচ্ছা করবেন রিজাইন করে যেতে পারেন অথবা মৃত্যু পর্যন্ত। আমরা সেটা চাই না। তবে বিচারপতি আমাদের মাননীয় বিচারপতিরা 67 বছর পর্যন্ত যে আছেন, সে বিষয়টা যদি মনে হয় কেউ কমানোর জন্য উদ্যোগ নেন, সেই উদ্যোগটা কি কারণে বলছেন ওনারা, আমরা বিবেচনা করব ওটা। মাননীয় মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী সহ যাদের এরই মধ্যে সর্বোচ্চ সুবিধা হয়ে গেছে, পলাতক আছে, সরকার জানেও তারা ভারতে সহ কোথায় কোথায় আছে সেই রিপোর্ট আছে, তাদেরকে যেহেতু যারা ভুক্তভোগী তাদের দাবি এগুলো কার্যকর করার, তো সেই ক্ষেত্রে সরকারের পদক্ষেপ কি, এই মানে তাদেরকে ফিরিয়ে আনা বা কি ব্যাপার? আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এটার উপরে কাজ করছেন। আমি আমার জায়গা থেকে এখন পর্যন্ত বর্তমান ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পর্কে প্রশ্ন তোলার মতো কোনো দিক পাইনি, পাইলে নিশ্চয়ই আমরা দেখব। দর্শক, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান এতক্ষণ সাংবাদিকদের ব্রিফ করছিলেন, আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। দেশের খবরে আবারও নিয়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর দেশের খবরে সবাইকে আবারও আমন্ত্রণ। ঝড় বৃষ্টি আর তেল ও শ্রমিক সংকট নিয়ে নাটোরে শুরু হয়েছে বড় ধান কাটা। খরচ বাড়লেও ধানের দাম কম, লোকসানের সংখ্যা বাড়ছে কৃষকের। এসব প্রতিকূলতার মাঝেও ভালো ফলনের আশা করছে জেলা কৃষি অফিস। নাটোর প্রতিনিধি বোরহান উদ্দিন বনির তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। নাটোর জেলায় এবার ৫৭,২০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়ায় লক্ষ্যমাত্রা অর্জিত হলেও ধান কাটার সময় এসে বিপাকে পড়েছেন কৃষকরা। ঝড় বৃষ্টিতে অনেক জমির ধান জমিতে লুটিয়ে পড়েছে, ফলে দ্রুত কাটার প্রয়োজন হলেও দেখা দিয়েছে শ্রমিক সংকট। কৃষকরা বলছেন ১ বিঘা জমিতে ধান ফলাতে তাদের খরচ হয়েছে ১৪ থেকে ১৫ হাজার টাকা, অথচ বর্তমান বাজার দরে ধান বিক্রি করে সেই খরচই উঠছে না। আবাদ মৌসুমে ডিলারের কাছে সার না পেয়ে বেশি দামে কিনতে হয়েছে। এখন ধান কাটার সময়, আবার ডিজেল সংকটে মেশিন চালানো কঠিন, শ্রমিকের মজুরিও বাড়তি, ফলে ধান ঘরে তুলতেই খরচ বাড়ছে কয়েক গুণ। লেবার পাওয়া যাচ্ছে না, লেবার আগে মনে 8 কেজি নিচ্ছিল, এখন 12 কেজি 13 কেজি করে চাচ্ছে। সারের ব্যাপারে আমাদের যে সমস্যা হয়েছিল, ধান কাটার সময় সে তেলের জন্য একই সমস্যায় আমরা ভুক্তভোগী। আবাদে পড়তে নাই, এই আবাদ করে তো আমাদের পোষাবি না। 75% ধান পড়ে গেছে। 3 বিঘির কাছে 1.5 বিঘি ধান কাটতে আমার বেলা শেষ হয়ে যাচ্ছে, ফলে ধান ঘরে তুলতেই খরচ বাড়ছে কয়েক গুণ। এসব প্রতিকূলতার মাঝেও এবার প্রায় 4 লাখ মেট্রিক টন ধান উৎপাদনের আশা করছে কৃষি অধিদপ্তর। ঝড় বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই, তো এক্ষেত্রে যে ধানগুলো পড়ে যাচ্ছে এগুলো কিন্তু ফলনে কোনো হ্যাম্পার হবে না, এগুলো কাটতে হয়তো কিছুটা লেবার কস্ট বাড়বে, কিন্তু ধানের যে ফলন সেটি কিন্তু ঠিক থাকবে, কারণ যে ধানগুলো পড়ে গেছে সবগুলোই ধান পেকে গেছে। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে রাঙামাটিতে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইমতিয়াজ কামাল। ইমন, দুপক্ষের আসলে এই সংঘর্ষে কোনো হতাহতের খবর আছে কিনা এবং সেখানে বর্তমান পরিস্থিতি এখন কি? উসমা, আপনি যেমনটি বলছিলেন, আসলে গত ২ মে রাতে রাঙ্গামাটি জেলা ছাত্র দলের কমিটি, কেন্দ্রীয় কমিটির মাধ্যমে যে
কমিটি দেওয়া হয় সেই কমিটি নিয়েই আসলে মূল বিপত্তিটি বাজে। আর গতকাল থেকে কিন্তু এখানে ছাত্র দলের দুই গ্রুপের মধ্যে কিন্তু একটি সংঘর্ষ লাগার যে প্রস্তুতি সেটি চলছিল। গতকাল কিন্তু যারা পথবঞ্চিত হয়েছে তারা কিন্তু তাদের যে জেলা বিএনপির কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়টি তারা ঘেরাও করে এবং প্রায় 2 ঘন্টা আসলে তারা কিন্তু সড়ক অবরোধ করে, কিন্তু তারা আজ দুপুর 12টা পর্যন্ত তারা একটা আলটিমেটাম বেঁধে দিয়ে যায়। কিন্তু আজ তারা যে রয়েছিলেন তারা কিন্তু আজ এখানকার জেলা বিএনপি কার্যালয় সেটিতে অবস্থান করছিলেন। সেই সাথে কিন্তু এখানে যে নবঘোষিত যে নতুন কমিটি রয়েছে সেই নবনির্মিত কমিটির আজকে কিন্তু একটা আনন্দ শোভাযাত্রা বের হওয়ার কথা ছিল এবং সেই শোভাযাত্রাটি রাঙ্গামাটি পৌরসভা থেকে আসলে হওয়ার কথা ছিল। সেখান থেকেই কিন্তু আসলে মূল বিপত্তি শুরু হয়। এখানকার পদবঞ্চিত এবং নব ঘোষিত যে কমিটি তাদের মধ্যে আসলে দুপক্ষের সংঘর্ষ হয় আজকে দুপুরে প্রায় 3টা সাড়ে 3টার দিকে। এরপর কিন্তু আসলে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে কিন্তু দুই পক্ষের হতাহতের খবর আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত হাসপাতালে 10 জনের অধিক কিন্তু আসলে আহত হয়েছে এবং তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। সেই সাথে এখানকার পরিস্থিতি স্বাভাবিক করতে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে 144 ধারা জারি করা হয়েছে এবং যে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই 144 ধারা থাকবে বলে আমাদেরকে জেলা প্রশাসন জানিয়েছে এবং এখানকার পরিস্থিতি বলতে বলে এখন পর্যন্ত থমথমে অবস্থায় রয়েছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে রাঙ্গামাটি থেকে। ইমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, দেশের খবরে পর্যন্তই। তবে যাবার আগে নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে সুনামগুলো দেখে নেব আরো একবার। জামালপুরের মাদারগঞ্জের গ্রামের বাড়িতে যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ। সড়ক দুর্ঘটনায় 2 জেলায় নিহত 6। গতি পেয়েছে যশোর ইপিজেডের নির্মাণ কাজ, জুলাইয়ের মধ্যে প্লট বরাদ্দ। নাটোরে মাছ ব্যবসায়ীকে গলা কাটা হত্যায় স্ত্রী সন্তান আটক। এবং প্রতিকূল আবহাওয়া আর জ্বালানি সংকট নিয়ে ধান কাটা। দেশের খবর এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।